অনেক বছর আগে যখন পৃথিবীতে ড্রাগনদের রাজত্ব ছিল, তারা মানুষদেরকে শাসন করত, তখন একটা বাচ্চা ডিমন ছেলে ড্রাগন রাজকুমারকে মেরে ফেলেছিল। এইটার শাস্তি হিসেবে ড্রাগন কিং ছেলেটিকে মেরে ফেলতে বলে। তখন ছেলেটি রাগে নিজেই আত্মহত্যা করেছিল। তবে একজন বাবা এবং মা বোঝে সন্তান হারানোর বেদনা। নিজের জীবন বাজি রেখে একটা বাবা তার ছেলেকে কিভাবে মৃত্যু থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারে, সেই কাহিনী নিয়ে নির্মিত আজকের এই মুভিটি। এই মুভির প্রতিটি ধাপে ধাপে টুইস্ট আছে, যেটা তোমাদেরকে এই মুভি দেখার আগ্রহ আরো বেশি বাড়িয়ে দেবে। তো চলো এই অসম্ভব সুন্দর মুভিটির কাহিনী শুরু করা যাক। মুভির শুরুতেই একটা লাল রঙের ড্রাগন রাজকুমারকে দেখি। সে পালিয়ে বেড়াচ্ছিল, কারণ তাকে মেরে ফেলার জন্য কেউ একজন তার পিছু করছিল। সে তাকে ধরে ফেলে আর তার গলায় একটা রিং পরিয়ে দেয়। আর এরপরে অনেকগুলো বল্লমের সাহায্যে সে ওই ড্রাগনটিকে মেরে ফেলে। ওই ড্রাগন ওখানেই মারা যায়। ড্রাগন রাজকুমারকে মেরে ফেলার কারণে ড্রাগন কিং প্রচন্ড ক্ষুব্ধ হয়ে যায়। এজন্য সে নিজের সমস্ত রাগ সেই শহরের সকল মানুষের উপরে ঝাড়তে থাকে। অনেকগুলো ড্রাগন মিলে সেই শহরে অ্যাটাক করে দেয় আর সাধারণ মানুষদের ক্ষতি করতে শুরু করে, তাদের উপরে হামলা করতে শুরু করে। সব মানুষেরা ভয়ে পালাতে শুরু করে। মানুষের ওপরে এত অত্যাচার দেখে সেই রাজ্যের রাজা সেখানে সতর্কবার্তা জারি করে। সতর্ক বার্তা শুনে ড্রাগন কিং তার দলবল নিয়ে সেখানে গিয়ে হাজির হয়। ইনি হলেন এই রাজ্যের রাজা মিস্টার লি জিং। তিনি ড্রাগন কিংকে বলেন, আমরা কখনো আপনাদের সমুদ্রবাসী বা ড্রাগনদেরকে অত্যাচার অথবা বিরক্ত করিনি, তাহলে আপনারা কেন হঠাৎ করে আমাদের শহরের সাধারণ মানুষের উপরে অ্যাটাক করছেন? তখন ড্রাগন কিং তাকে বলে, তোমার ছেলে নিঝা আমার ছেলেকে মেরে ফেলেছে। এখন যদি এই অপরাধের জন্য তুমি তোমার ছেলেকে মৃত্যুদণ্ড না দাও, তাহলে আমি এক্ষুনি তোমার পুরো চেংটাং শহরকে গণকবরে পরিণত করব। একটা মানুষও বেঁচে থাকবে না। তখন রাজা লি তাকে বলে, আমার ছেলে দুষ্টু হতে পারে, কিন্তু সে কোনো নিরপরাধ ব্যক্তিকে আঘাত করবে না। এটা শুনে রাজা অনেক রেগে যায় আর ড্রাগনকে দিয়ে তাদের উপরে অ্যাটাক করিয়ে দেয়। তখনই সেখানে নিঝা চলে আসে আর সেই ড্রাগনকে আঘাত করে তার বাবাকে বাঁচায়। এটা হলো এই রাজ্যের রাজকুমার আর মিস্টার লি এর ছেলে নিঝা। সে ড্রাগন কিং এর মুখে মুখে তর্ক করছিল, এজন্য তার বাবা তাকে ধমক দেয় আর ড্রাগন কিংকে বলে, আমার ছেলে মানুষই করে ফেলেছে, তাকে ক্ষমা করে দিন। কিন্তু সে বলে তাকে অবশ্যই শাস্তি দিতে হবে, সে আমার ছেলেকে মেরে ফেলেছে। তখন নিঝা বলে, আমি আপনার ছেলেকে শুধুমাত্র সেই শিক্ষাটা দিচ্ছিলাম যেই শিক্ষা আপনি দিতে পারেননি। তখন তো ড্রাগন কিং ভীষণ রেগে যায় আর বলে, আদিকাল থেকে আমরা পুরো পৃথিবী এবং সমুদ্রকে দেখাশোনা করে আসছি, আর তুমি সামান্য একটা মানুষের বাচ্চা হয়ে আমার মুখে মুখে কথা বলছো? মনে হচ্ছে তোমাদের এই পুরো শহর ধ্বংস করতেই হবে। এটা শুনে মিস্টার লি ভয় পেয়ে যান আর তিনি তার ছেলেকে ধমক দিয়ে চুপ করতে বলেন। তিনি তার ছেলেকে শাস্তি দেওয়ার জন্য ভেতরে নিয়ে যেতে চান, কিন্তু তার ছেলে তার বাবার কথা শোনে না। সে উল্টো তার বাবাকে বলে, তুমি ওই অপরাধীদের দলে হয়ে আমাকে শাস্তি দিতে চাইছো? আমার গুরুত্ব তোমার কাছে কিছুই না? ছোটবেলা থেকে তুমি আমাকে দেখেছো, তুমি আমার কোনো কেয়ারই করনি। তখন তিনি রেগে বলেন, তুমি কি করে ভাবলে যে তোমার জন্য আমি আমার শহরের সকল মানুষদেরকে বিপদে ফেলবো? এটা শুনে সে তার বাবার উপরে রেগে বলে, ঠিক আছে, আপনি যখন চান আমি মারা যাই, তাহলে আমি আমার প্রাণ দিয়ে দিচ্ছি। এটা বলে সে তাদের সবার সামনে নিজের গলা কেটে আত্মহত্যা করে। এটা দেখে তো তারা সবাই অনেক অবাক হয়ে যায়। তার বাবা বাকরুদ্ধ হয়ে যায়। নিঝা এর মা এটা দেখে কাঁদতে কাঁদতে সেখানে আসে আর চেঁচাতে শুরু করে। সে তার ছেলের জন্য অনেক কষ্ট পাচ্ছিল। নিঝা শুধুমাত্র তার মায়ের দিকে তাকিয়ে বলছিল, মা আমাকে ক্ষমা করে দিও। এরপরে সে ওখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। হ্যালো বন্ধুরা, আজ আমি 1xBet নামে একটি অ্যাপ সম্পর্কে বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিয়া এ এই অ্যাপের স্পন্সর। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চলছে, এটি সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনার প্রিয় দলকে সমর্থন করার দুর্দান্ত সুযোগ। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটির লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে। এবং বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড OREX ব্যবহার করে প্রথমবার জমাতেই 24,000 টাকা পর্যন্ত পান। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি, আপনিও এটি ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে রেজিস্টার করুন, অথবা গুগলে 1x সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড OREX ব্যবহার করুন এবং বোনাস পান। আবারও গল্পে ফিরে আসা যাক।
তার বাবাও তাকে এই অবস্থায় দেখে অনেক বেশি কষ্ট পায়, কিন্তু কিছুই বলতে পারে না। তারা সবাই শুধু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কিছু দেখে। এখানেই সিন কাট হয়। কিছুক্ষণ পরে একটা বরফের শহর দেখানো হয়। সেখানে একটা কিউট দেখতে প্রাণী বরফ খুঁড়ছিল। সেখানে থেকে নিঝা বের হয়ে আসে। সে ওই কিউট প্রাণীটাকে ডাকছিল তার কাছে যাওয়ার জন্য, কিন্তু সেই কিউট প্রাণীটা তাকে দেখে ভয়ে পালিয়ে যায়। তখন তার একটু রাগ হয়। ঠিক তখনই পেছনে থেকে বিশাল বড় একটা দানব মাকড়সা চলে আসে। ওই দানব মাকড়সাকে দেখে সে লড়াই করার জন্য নিজের অস্ত্র নিতে চাইছিল, কিন্তু তার কাছে তার অস্ত্র ছিল না। সে ওইটা নিয়ে আসতে পারছিল না। তখন আর কোনো উপায় না পেয়ে সে দৌড়াতে শুরু করে, কিন্তু সে একটা গর্তের মধ্যে গিয়ে পড়ে যেখানে মাকড়সার জাল ছিল। সে ওই জালে আটকে যায়। সে অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই এই আঠালো জাল থেকে নিজেকে ছাড়াতে পারে না। সেই বিশাল বড় মাকড়সা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। এটা দেখে তো সে অনেক অস্থির হয়ে যায়। যখনই ওই মাকড়সা তাকে খেতে যাবে ঠিক তখনই সেখানে তার বাবা চলে আসে আর সেই মাকড়সার সঙ্গে লড়াই করতে শুরু করে। তার বাবা তাকে তার অস্ত্রটা ফিরিয়ে দেয়। সে নিজের অস্ত্র পেয়ে সেই মাকড়সার সঙ্গে লড়াই করতে শুরু করে। সে অনেক বেশি ভালো ফাইটার ছিল। সে খুব সহজেই ওই মাকড়সার সঙ্গে লড়াই করে মাকড়সাটাকে হারিয়ে দেয় আর তাকে নিমিষেই মেরে ফেলে। এই বল্লম হলো তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এখন সেই কিউট প্রাণীটা তার দিকে দৌড়ে আসছিল, কিন্তু সে ওই প্রাণীকে মারতে যাচ্ছিল। তখনই তার বাবা তাকে বাধা দেয় আর তার কাছে যায়। তার বাবাকে দেখা মাত্রই তার সঙ্গে ঘটে যাওয়া আগের সেই সবকিছু তার মনে পড়ে। এই জন্য সে প্রচন্ড রেগে যায় আর তার বাবাকে আঘাত করতে যায়, কিন্তু তার বাবা তার অস্ত্র ধরে বলে, যাই হয়ে যাক না কেন তুমি তো আমারই ছেলে। এটা শুনে সে একটু শান্ত হয় আর তার বাবাকে বলে, আমি তো নিজের জীবন দিয়েই দিয়েছি। এখন আপনি চাইলে পুরো রাজ্য একাই শাসন করতে পারেন। আমি তো এখন ভূত হয়ে গিয়েছি। এটা বলে যখন সে চলে যাচ্ছিল তখনই তার সামনে বিশাল বড় একটা পাথর জেগে ওঠে। এই পাথরের চারিদিকে 7টা স্তম্ভ ঘুরপাক খাচ্ছিল। তার বাবা তাকে বলে, এটা হলো বুদ্ধিস্ট প্যাগোডা, যেটাকে বলে লিংলং। এখানে 7টা লেভেল আছে। প্রত্যেকটা লেভেলেই বিভিন্ন ধরনের ডিমনদেরকে নিয়োগ করা হয়েছে। এক একটা লেভেলের বিষয় হচ্ছে খুন করা যাবে না, মিথ্যা বলা যাবে না, লোভ করা যাবে না, রাগা যাবে না, অহংকার করা যাবে না, এরকম অনেক কিছু। এই প্যাগোডার 7টা লেভেলে 7টা ডিমনকে হারানোর পরেই কেবলমাত্র এই প্যাগোডা থেকে বের হওয়া সম্ভব। যদি কোনো মানুষের আত্মা এই 7টা লেভেল পার করে বাইরে বেরিয়ে আসতে পারে, তাহলে তার আত্মা আবারও তার মানব দেহে ফিরে আসবে এবং সে বেঁচে যাবে। এই সব কিছুই একজন ইমোর্টাল মিস্টার লিকে বলেছিল। সে তার ছেলেকে বাঁচানোর জন্যই তার কাছে ইনফরমেশন নিতে গিয়েছিল। তখন তিনি তাকে এই কথাটা বলেছিলেন, যেহেতু নিঝা এর আত্মা একটা স্পিরিটের সোল, এজন্য কিছুদিন পর্যন্ত নিঝার আত্মা ঠিকঠাক থাকবে। আর এই কিছুদিনের মধ্যেই যদি সে এই প্যাগোডার 7টা লেভেল পার করে বের হতে পারে, তাহলে তার ছেলেকে বাঁচানো সম্ভব। কিন্তু নিঝা যদি এই সবগুলো লেভেলের মধ্যে কোনো একটা লেভেলে আটকে যায়, তাহলে তার আত্মা সারা জীবন ভূত হয়ে আটকে থাকবে। এসব কিছু বলার কিছুক্ষণ পরেই সেখানে প্যাগোডার একটা গেট খুলে যায় আর তারা সেই গেটের মাধ্যমে প্যাগোডার ভেতরে প্রবেশ করে। যখন তারা রাস্তা দিয়ে হেঁটে প্যাগোডার লেভেলে প্রবেশ করছিল, তখন নিঝা তার বাবাকে বলছিল তিনি যেন তাকে ফলো না করেন। কিন্তু তিনি বলেন, আমি তোমাকে ফলো করতাম না যদি এটা তোমার মায়ের আদেশ না হতো। তোমার মায়ের কথার জন্যই আজ তোমাকে আমি এখানে বাঁচাতে এসেছি। তার মায়ের কথা মনে পড়ে সে অনেক ইমোশনাল হয়ে যায়। তিনি তাকে তার মায়ের একটা মেসেজ দিতে চান, কিন্তু তিনি তাকে এই মেসেজ এখনই দেখতে দেন না। তিনি বলেন, 7 নম্বর লেভেল পর্যন্ত গেলে তোমাকে আমি এটা দেব। যদিও তার নিজের বাবার উপরে রাগ ছিল, কিন্তু তবুও সে তার বাবার সঙ্গে প্রথম লেভেলে প্রবেশ করে। সেখানে চারিদিকে অনেক পুরনো ইমারত এবং বিভিন্ন ধরনের ভাস্কর্য দিয়ে সাজানো ছিল। যখন তারা সেখানে ঘুরে দেখছিল, তখনই নিঝা সেখানে মাঝে রাখা একটা চকচকে বস্তু দেখতে পায়, যেটা ডিমের মতো দেখতে ছিল। এটা দেখে তার লোভ হয়। তার বাবা তাকে এটা টাচ করতে বারণ করছিল, কিন্তু তারপরেও সে তার বাবার কথা না শুনে ওই চকচকে ডিমটা নিয়ে নেয়। ঠিক তখনই আশেপাশে থেকে আওয়াজ আসতে শুরু করে, আমার সম্পদ ধরো না, আমার সম্পদ টাচ করো না, আমার সম্পদ আমাকে ফিরিয়ে দাও। এইসব কিছু শুনে যখন তারা একটু সামনে এগোয়, তখনই সেখানে দেওয়াল ভেঙে একটা বিশাল বড় শক্তিশালী রাক্ষস চলে আসে। এই ডিমন তাদের সঙ্গে লড়াই করতে শুরু করে। সে অনেক বেশি শক্তিশালী ছিল। তাদের সঙ্গে ফাইট করে তারা পেরে উঠছিল না। মিস্টার লি তার সঙ্গে একাই লড়াই করছিলেন আর নিঝা এক কোনায় বসে সেই ডিমটা দেখছিল। সে ইচ্ছে করে তার বাবাকে একাই লড়াই করতে রেখে গিয়েছে, কারণ তার বাবার উপরে তার রাগ আছে। এই বিষয়টাকে সে বেশ ভালো এনজয় করছিল। তার বাবা সেই দানবটার সঙ্গে লড়াই করতে করতে অনেক দুর্বল হয়ে পড়েছিল। তার মুখ থেকে রক্ত বের হতে শুরু করেছিল, কিন্তু এরপরেও নিঝা হাসছিল আর ওই চকচকে জিনিসটাকে দেখছিল। এবার তার বাবা সেই দানবটার সঙ্গে লড়াই করতে করতে অনেক বেশি ক্লান্ত ছিল। তিনি এবার তার হাতে থাকা সেই ডিমটা ফেলে দেন। তখন নিঝার ঘোর কেটে যায়
আর সে ওই দানবের সঙ্গে লড়াই করতে শুরু করে। সে লড়াইয়ে অনেক বেশি পারদর্শী ছিল, এমনকি তার বাবার থেকেও বেশি। সে এখন ওই দানবটাকে মেরে ফেলে। তখন দানবের পুরো শরীর ধ্বংস হয়ে যায় আর সে ওখানেই মারা যায়। এটা দেখে সে হাসছিল। সে আর তার বাবা মনে করেছিল দানবটা হয়তো মারা গিয়েছে, কিন্তু তারা খেয়াল করে সেই দানবের শরীর আবারও আগের মতো জোড়া লেগে যাচ্ছে। দানবটা আবারও সেই আগের মতোই শক্তি নিয়ে তার সঙ্গে লড়াই করছিল আর নিঝাও তাকে বারবার হারিয়ে দিচ্ছিল, কিন্তু তবুও সে বারবার উঠে দাঁড়াচ্ছিল এবং আবারও আগের মতো শক্তি নিয়ে তার সঙ্গে লড়াই করে যাচ্ছিল, তাকে অ্যাটাক করে যাচ্ছিল। এবার নিঝা দুর্বল হয়ে পড়ে, তার মুখ থেকে রক্ত বের হয়। সে আর লড়াই করতে পারছিল না। তার এমন অবস্থা দেখে তার বাবার মনে পড়ে সেই চকচকে দেখতে ডিমটা মাঝখানে রাখা ছিল। এটা মনে পড়া মাত্রই তিনি সেই চকচকে ডিমটা সেই স্থানের দিকে ছুঁড়ে মারে। তখনই সেই দানবটা নিঝাকে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু যখনই সেই ডিমটা সেই জায়গায় স্থাপন করা হয় সঙ্গে সঙ্গে সেই দানব সেখানেই স্ট্যাচুতে পরিণত হয়ে যায় আর নিঝা কোনো মতে বেঁচে যায়। এইটাই ছিল তাদের লোভ লালসার পরীক্ষা। এখন তার বাবা তাকে বলে তার সঙ্গে সামনের দিকে এগোতে, কিন্তু সে তার বাবার সঙ্গে রেগেছিল। সে তার বাবার সঙ্গে যেতে চায় না আর সামনে এগোতে থাকে, কিন্তু তার শরীর এতটা দুর্বল হয়ে পড়েছিল যে সে ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। তার বাবা দেখতে পায় তার আত্মা অনেকটা ভ্যানিশ হতে শুরু করেছে। এখন তিনি তার ছেলেকে কোলে উঠিয়ে যেতে থাকেন আর চারিদিকে সব বিল্ডিংগুলো ধসে পড়তে শুরু করে। নিঝাকে নিয়ে তার বাবা এখন নদীপথে দ্বিতীয় লেভেলের দিকে যেতে থাকে। যখন তার ছেলের জ্ঞান ফিরে আসে তখন সে তার বাবাকে এত কষ্ট করে নৌকা চালাতে দেখে নিজের অস্ত্রের সাহায্যে নৌকার স্পিড বাড়িয়ে দেয়। এখন তারা জোরে জোরে সামনের দিকে এগোতে থাকে। এখানে সে তার বাবার সঙ্গে আবারও তর্কে জড়ায়। সে তার বাবাকে স্বার্থপর বলছিল, কারণ সে ভাবছিল তার বাবা হয়তো সুপ্রিম রাজা হওয়ার লোভে ড্রাগন কিং এর প্রতিবাদ করেনি, কিন্তু তার বাবা তাকে বলে সে নিজের দেশের মানুষের কথা ভেবেছে, তাদের প্রাণ রক্ষার জন্যই সে এটা করেছে। কিন্তু নিঝা তার বাবাকে লোভী বলছিল। সে বলছিল আপনার তো শুধু সিংহাসনের লোভ, এই সব কিছু মিথ্যা কথা। এটা শুনে তার বাবা অনেক রেগে তার গায়ে হাত তুলতে যায়। তখন সে বলে হ্যাঁ, আমার গায়ে হাত তুলুন, এমনিতেও সেদিন তো আমার গায়ে হাত তুলেই ফেলেছেন। এবার তো আমি ভূত হয়ে গিয়েছি, এখন আমাকে মারলে আর কি বাজায় আসে। এটা শুনে তার বাবা আর তাকে কিছু বলে না। সন্ধ্যা হতে হতে তারা একটা সুন্দর গোলাপি গাছের কাছে চলে আসে। এত সুন্দর বাড়ি দেখে তো তার অনেক ভালো লাগে। সে দৌড়ে ওই বাড়ির ভেতরে প্রবেশ করে। তার বাবা তার পিছু করতেই পারে না, সে একা একাই সেই বাড়ির ভেতরে চলে যায় আর ভেতরে গিয়ে ডিমনকে বেরিয়ে আসতে বলে। ডিমনকে খুঁজতে শুরু করে আর বলে আমার এখানে থেকে বেরোনোর তাড়া আছে, তাড়াতাড়ি আমাকে দেখা দাও ডিমন। এদিকে তার বাবাও সেই প্যাগোডার ভেতরে প্রবেশ করে। তখনই প্যাগোডার দরজা বন্ধ হয়ে যায়। তিনিও সামনে এগোতে শুরু করেন আর তার ছেলেকে খুঁজতে শুরু করেন। নিঝা সেখানে ঘুরতে ঘুরতে একটা রুমের ভেতরে গিয়ে তার মাকে দেখতে পায়। সে তার মাকে দেখে তো অনেক অবাক হয়ে যায়। সে অনেক ইমোশনাল হয়ে তার মাকে জড়িয়ে ধরে। সে তার মাকে জিজ্ঞাসা করে তার মা এখানে কি করছে। তখন তার মা বলে তোমার বাবা কিছুদিন হলো প্যাগোডায় প্রবেশ করেছে, তার কোনো হদিশ পাচ্ছিলাম না। তোমাদের দুজনের জন্য আমার অনেক চিন্তা হচ্ছিল, এজন্য আমি এখানে চলে এসেছি। তার তো চোখ থেকে পানি পড়ছিল শুধু। সে কাঁদতে কাঁদতে তার মাকে বলছিল মা আমাকে মাফ করে দিও, আমি তোমাকে কষ্ট দিয়েছি। তার মা তাকে সান্ত্বনা দিচ্ছিল। তখন সে কাঁদতে কাঁদতে তার মাকে জড়িয়ে ধরে আর বলে আমি তোমাকে অনেক মিস করেছি, আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। তখন তার মাও তাকে জড়িয়ে ধরে আর একটা শয়তানি হাসি দিয়ে তার ছেলেকে অজ্ঞান করে দেয়। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটা কাল্পনিক জগতে দেখতে পায়। সেখানে তার বাবা এবং তার মা তাকে ডাকছিল। সে দৌড়ে তাদের দিকে যাচ্ছিল, কিন্তু তখনই সেই দুনিয়া ভ্যানিশ হয়ে যায়। সে তার সামনে একটা ড্রাগনের ছায়া দেখতে পায়। তার বাবা এবং তার মা চিৎকার করে তাকে বারবার বলছিল তুমি একটা অযোগ্য সন্তান, এক্ষুনি তোমার বাবার কাছে তোমার দোষ স্বীকার করো। এসব কিছু বলে তারা তাকে শাসন করছিল। তখনই সে নিজেকে কালো ছায়ায় ঘিরে ফেলা দেখতে পায়। তাকে আসলে একটা জাদু আয়নার ভেতরে আটকে ফেলা হয়েছিল। সেই ঘরে তার বাবাও প্রবেশ করে, তবে তার ছেলেকে দেখতে পায় না। মিস্টার লি সেখানে তার স্ত্রীকে দেখে অনেক অবাক হন। তিনি তার স্ত্রীর কাছে যান এবং তাকে জিজ্ঞাসা করেন সে কেন এখানে এসেছে তার অসুস্থ শরীর নিয়ে। তখন তার স্ত্রী বলে তোমাদের জন্য আমার অনেক চিন্তা হচ্ছিল, এজন্য আমি তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি। তার ওয়াইফ তাকে বলে আমাদের ছেলে তো লড়াইয়ে অনেক বেশি পারদর্শী, কিন্তু আপনি তো তার তুলনায় কম লড়াই পারেন। আমার তো এখন তার থেকে বেশি আপনার জন্যই চিন্তা হচ্ছে। সে যদি এমন একটা ভুল না করতো তাহলে এসব কিছু করতেই হতো না। তখন তিনি বলেন আমাদের ছেলে একটু দুষ্টু, তবে সে যেই কাজ করেছে সেটা ঠিকই করেছে। তার জায়গায় আমি হলে হয়তো এত সাহসী কাজ করতেই পারতাম না। সেই দিন যদি আমি সাহস নিয়ে ড্রাগন কিং এর মুখের উপরে জবাব দিতাম তাহলে আজকে এই পরিস্থিতিতে পড়তে হতো না। তখন তার ওয়াইফ তাকে জিজ্ঞাসা করে তাহলে সেই দিন আপনি নিঝার কোনো কথা কেন শুনেননি। তখন সে বলে আমি তার কি কথা শুনতাম,
ছোট থেকে তুমি তাকে বড় করে এসেছো, আমি তার কোনো দায়িত্বই ঠিকমতো পালন করতে পারিনি, তার কোনো দেখাশোনা ভালোভাবে করতেই পারিনি। এমনকি আমি এটাও জানতাম যে তৃতীয় ড্রাগন রাজপুত্র কি করেছিল। আমি তো শুধু সাধারণভাবে এই ব্যাপারটা সমাধান করতে চেয়েছিলাম। ড্রাগন রাজা আমাকে সকল মানুষদের মেরে ফেলার হুমকি দিয়েছিল, এজন্য আমি চেয়েছিলাম নিঝা যেন নিজের ভুল স্বীকার করে আর এই বিষয়টা আমি সেখানে সাধারণভাবে মিটিয়ে ফেলতে পারি, কিন্তু তা হয়নি। তাদের এই সব কথা আয়নার ভেতরে থেকে নিঝা শুনতে পাচ্ছিল। তার বাবার এখন অনেক আফসোস হচ্ছিল, কারণ তিনি নিজের ছেলেকে প্রোটেক্ট করতে পারেননি। তখন তার ওয়াইফ তাকে বলে, চলো আজ থেকে আমরা তিনজন এখানে সুখে শান্তিতে বসবাস করি। কিন্তু মিস্টার লিয়ের তার রাজ্যের লোকদের জন্য চিন্তা হচ্ছিল। এটা শুনে তিনি অনেক রেগে যান আর বলেন, আমাদেরকেই কেন সব মানুষদের জন্য স্যাক্রিফাইস করতে হবে? আমাদের কি কোনো আলাদা জীবন নেই? এটা শুনে তিনি তাকে সরি বলেন। তখন সে তার সরি শোনে না। সে বলে, আজ পর্যন্ত আমি তোমার সব সিদ্ধান্তে হ্যাঁ বলে এসেছি, তোমাকে সবসময় সাপোর্ট করে এসেছি। তোমার কি কখনো মনে হয়নি যে তুমি আমার ওপরে অন্যায় করছো? এটা শুনেই তিনি বুঝে যান যে এটা তার ওয়াইফ নন, কারণ তার ওয়াইফ ভালো করেই জানে যে তিনি কেমন। তার ওয়াইফ কখনোই তাকে দোষারোপ করেন না। এটা শুনে তো তার ওয়াইফ অনেক অবাক হয়ে যায়। মিস্টার লি এবার বুঝে ফেলে এই মেয়েটা নিশ্চয়ই কোনো ডিমন হবে, কারণ তার ওয়াইফ কখনোই তার সঙ্গে এভাবে কথা বলে না, তাকে এভাবে দোষারোপ করে না। তার মনে কোনো হিংসে নেই, কোনো লোভ লালসা নেই। এরপরেও তার ওয়াইফ তাকে বিশ্বাস করানোর চেষ্টা করছিল যে সেই তার আসল স্ত্রী, কিন্তু তিনি বুঝে গিয়েছিলেন এটা কোনো ডিমন। তিনি এখন তাকে বলছিলেন, তোমার আসল রূপ দেখাও। তখনই সেই মেয়েটি নিজের আসল রূপে চলে আসে। যখনই তিনি তাকে হামলা করতে যাবেন তখনই সেখানে নিঝা চলে আসে আর তার বাবার সঙ্গে লড়াই করতে শুরু করে। মিস্টার লি তার ছেলের সঙ্গে লড়াই করতে চাচ্ছিলেন না, এজন্য তিনি তার ছেলেকে বারবার ডাকছিলেন এবং তাকে হুঁশে ফিরে আসতে বলছিলেন। নিঝা এখন পুরোপুরি এই ডিমনের কন্ট্রোলে ছিল, কারণ তার আত্মাকে সে আয়নায় বেঁধে রেখেছিল। তার আত্মা সবকিছুই দেখছিল, সবকিছুই শুনতে পাচ্ছিল, কিন্তু সে কিছুতেই সেখানে থেকে মুক্ত হতে পারছিল না। সে এখন তার বাবাকে আঘাত করছিল, তার বাবার সঙ্গে লড়াই করেই যাচ্ছিল, কিন্তু তার বাবা তাকে আঘাত করতে চাইছিল না। তিনি বারবার তাকে জাগানোর চেষ্টা করছিলেন আর নিঝাও যতটা সম্ভব নিজের আত্মাকে কন্ট্রোল করার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। ওই ডিমনটা এই সব কিছু দেখছিল আর এনজয় করছিল। সে এখন তার বাবাকে আঘাত করলে তার বাবার মুখ থেকে রক্ত বের হয় আর তিনি তাকে দূরে সরিয়ে দেন। এবার সে তার বাবাকে একেবারে মেরে ফেলতে যাবে, তখনই আয়নার ভেতরে থাকা আসল নিঝা নিজেকে মুক্ত করে আর তার আত্মা বেরিয়ে এসে শরীরে প্রবেশ করে। তখন সে আর তার বাবাকে না মেরে উল্টো সেই ডিমনকেই মেরে ফেলে। এবার তার বাবা তার কাছে এসে বলে, চলো আমরা আমাদের নেক্সট লেভেলে যাই। সে তার মাকে মিস করছিল আর বলছিল, আমি ভেতরে থেকে সবকিছুই শুনেছি, আশা করছি এবার আপনি আপনার প্রমিস রাখবেন। এটা বলে যখনই তারা সামনে এগোচ্ছিল তখনই সেখানে থাকা মেঝে ফেটে যায় আর তারা অন্য একটা লেভেলে এসে পৌঁছায়। কিছুক্ষণ পরেই সেখানে একটা পাখি এসে উপস্থিত হয়। তখন তারা দুইজন সেই পাখির পিঠে করে গন্তব্যের উদ্দেশ্যে যেতে থাকে। পথে যেতে যেতে এই প্রথম নিঝা তার বাবাকে জড়িয়ে ধরে। তার বাবাও অনেক খুশি হয় আর সে এতটা বেশি খুশি ছিল যে সে কান্না করে ফেলে। এখন তারা সেই পাখির পিঠে চড়ে পরবর্তী গন্তব্যস্থলে পৌঁছে যায়। এবার তাদেরকে একটা কুম্ফু পান্ডার সঙ্গে ফাইট করতে হবে। সেই কুম্ফু পান্ডা তাদের সঙ্গে ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায় আর তারাও প্রস্তুত হয়ে যায়, কিন্তু এই মোটা পান্ডা তাদের সঙ্গে একদমই লড়াই করতে পারে না। উল্টো তারাই তাকে খাঁচায় বন্দি করে ফেলে আর সেখানে থাকা সবগুলো ওয়াইন পান করে ফেলে। তারা ড্রিঙ্কস করছিল আর বাপ বেটা মিলে মজা করছিল। এরপরে আবারও তারা পরবর্তী গন্তব্যস্থলের দিকে রওনা দেয়। তারা বিশাল বড় একটা মরুভূমি পার করছিল। এখানে তারা বাবা ছেলে একে অন্যের কেয়ারও করছিল। এই মরুভূমিতে একটা দানবের সঙ্গে তাদের লড়াই করতে হয়। এই হাতি দানবের সঙ্গে লড়াই করেও তারা জিতে যায় আর এরপরে তাদের গন্তব্যস্থল ছিল সমুদ্র। সমুদ্রের ভেতরে পড়ে যাওয়ার পরে যখন তারা দুজন মিলে সাঁতরে উপরে উঠতে যাচ্ছিল তখনই তাদের দুজনকে একটা বিশাল বড় তিমি গিলে ফেলে। তিমির পেটের ভেতরে তাদের সঙ্গে একটা কাকড়া ডিমনের লড়াই হয়। সেই কাকড়াকে হারানোর পরে তারা তিমির পেটের ভেতরে থেকে ফোয়ারার মাধ্যমে বেরিয়ে আসে। এরপরে আবারও তাদের অন্য গন্তব্যস্থলের দিকে যাত্রা শুরু হয়। তারা দুজন রাতে সেখানেই একটু ঘুমিয়ে নেয়। নিজের ঘুমন্ত ছেলেকে দেখে তার বাবার অনেক বেশি মায়া হচ্ছিল। পরদিন সকালে তারা আবারও তাদের নেক্সট লেভেলে চলে যায়। এটা ছিল তাদের 6 নম্বর লেভেল। এখানে তাদের সত্যবাদিতার পরীক্ষা দিতে হবে। এই জায়গাটা অনেক অদ্ভুত ছিল। তারা দুজন মিলে গল্প করছিল আর সামনে এগোচ্ছিল। তখনই নিঝার শরীর খারাপ করতে শুরু করে, কারণ তার আত্মা আবারও ভ্যানিশ হতে শুরু করেছিল। কিন্তু এরপরেও তার অনেক ভালো লাগছিল তার বাবার সঙ্গে সময় কাটাতে, কারণ এই প্রথম তার বাবা তাকে এত সময় দিচ্ছে। তার বাবা তার ছেলের বিশ্রাম নেওয়ার জন্য একটা জায়গায় যায়, কিন্তু ঠিক তখনই সেখানে চারিদিকে থেকে শেকল এসে তাদেরকে বেঁধে ফেলে। তাদের সামনে একটা ছেলে এসে হাজির হয়। এটাই হলো ড্রাগনের তৃতীয় রাজপুত্র।
তাকে এখনো জীবিত দেখে তো তারা দুজনে অনেক অবাক হয়। তখন সে হাসতে হাসতে বলে, তোমাকে শাস্তি না দিয়ে আমি কিভাবে মারা যাই। তখনই আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়। তৃতীয় ড্রাগন রাজপুত্র ছিল অনেক বেশি কঠোর হৃদয়ের, কারণ তার বাবা তাকে ছোট থেকেই শিখিয়েছে মানুষেরা হলো তাদের গোলাম। এজন্য সে সব সময় দুর্বল মানুষদেরকে কষ্ট দিত, তাদেরকে শাস্তি দিত। সে তাদের উপরে অন্যায় অত্যাচার এবং জুলুম করত। অনেকগুলো সাধারণ মানুষকে তার সামনে ধরে নিয়ে আসা হয়েছিল। সে তাদের সবাইকে আটকে রেখেছিল আর তাদের সবার সঙ্গে একটা গেম খেলতে চাইছিল। তাদের মাথার উপরে অনেকগুলো বালতিতে পানি রাখা ছিল, তার মধ্যে একটা বালতিতে অনেক গরম পানি রাখা আছে। সে বলে, তোমাদের মধ্যে যে ওই গরম পানির বালতিটা নিজের ওপরে ফেলবে এবং মারা যাবে, সে নিজের প্রাণের বিনিময়ে বাকি সবাইকে বাঁচাতে পারবে। তখন একটা লোক ভয়ে ভয়ে একটা বালতি ধরে টান দেয়। তখনই সেই বালতির ভেতর থেকে গরম পানি এসে পড়ে আর তার পুরো চেহারা পুড়ে যায়, তার শরীরও পুড়তে শুরু করে। এসব কিছু দেখে ওখানে থাকা মানুষেরা ভয়ে কান্নাকাটি শুরু করে দেয়। তার পাশে থাকা একটা মেয়েরও অনেক কষ্ট হচ্ছিল। এটা দেখে সে ওই মেয়ের দিকে তাকিয়ে বলে, তুমি মনে করো আমি নির্দয়? এটা বলে সে তাকেও মেরে ফেলতে শুরু করে। ঠিক তখনই নিঝা তার উপরে অ্যাটাক করে দেয় আর সেও তার সঙ্গে লড়াই করতে শুরু করে। সেই দিন তাদের হাড্ডাহাড্ডি লড়াই হয় আর সেই তৃতীয় রাজপুত্র নিজের ড্রাগন রূপে এসে তার সঙ্গে লড়াই করছিল। সেই সময় নিঝা তাকে মেরে ফেলেছিল। এখন সে রেগে তাকে বলে, সেই দিন তোমাকে ওইভাবে মেরেও আমার রাগ মিটেনি, আমার তোমাকে এখনো মেরে ফেলতে মন চাইছে। এটা বলে সে যখন তাকে আঘাত করে তখন সে আবারও তার ড্রাগন ছায়ারূপে তার কাছে যায় আর তাকে বলে, তুমি তো বোকা, তুমি তো এটাও বুঝছো না যে তোমার বাবা তোমাকে ব্যবহার করছে। এটা বলে সে হাসতে শুরু করে। ড্রাগন রাজপুত্র এখন তার বাবাকে প্রশ্ন করতে শুরু করে। সে বলে, তুমি কি কখনো আফসোস করেছো যে তোমার ছেলে একটা ডিমন? তখন সে বলে, আমার ছেলে কোনো ডিমন নয়। নিঝাও বলছিল সে কোনো ডিমন নয়। এটা বলা মাত্রই তার শরীরে কারেন্ট লাগতে শুরু করে। তখন সে হাসতে হাসতে বলে, তোমার জন্য আরো একটা প্রশ্ন আছে, এবার বলো, তোমার কাছে তোমার ছেলের থেকে তোমার দেশের মানুষেরা বেশি গুরুত্বপূর্ণ? তখন সে রেগে বলে, না, কখনোই না, আমার ছেলে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এটা বলা মাত্র নিঝায়ের ওপরে আরো বেশি বিদ্যুৎ পড়তে শুরু করে আর সে আরো বেশি কষ্ট পেতে শুরু করে। তখন সে হাসতে হাসতে বলে, তোমার ছেলে তোমার মিথ্যে বলার শাস্তি পাচ্ছে। তুমি যত বেশি মিথ্যে বলবে সে তত বেশি কষ্ট পেতে থাকবে। তোমাকে আর একটা প্রশ্ন করব, তুমি যদি এটারও মিথ্যে উত্তর দাও তাহলে তোমার ছেলে একদম মারা যাবে। এসব কিছু শুনে তিনি অনেক ভয় পেয়ে যান আর বলেন, ঠিক আছে, আমি মেনে নিচ্ছি আমি মিথ্যে বলেছি। আমি মেনে নিচ্ছি যে আমি আমার ছেলেকে ছোট থেকে ডিমন হিসেবে দেখে এসেছি আর আমার কাছে আমার দেশের মানুষের গুরুত্ব তার থেকেও বেশি। এটা বলা মাত্রই নিঝা এর ওপরে হওয়া শাস্তি বন্ধ হয়ে যায়। তখন নিঝা তার বাবার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এবার ওই ড্রাগন তাকে শেষ প্রশ্ন করে। সে বলে, তুমি কি জানতে এই প্যাগোডা থেকে কেউই শেষ পর্যন্ত ফিরে যেতে পারে না। আর যদি দুইজন মানুষ একসঙ্গে এই প্যাগোডা থেকে বের হতে পারে তাহলে তাদের একজনকে নিজেকে স্যাক্রিফাইস করতে হয় আর অন্যজন ড্রাগন কিং এর মতো এই পুরো বিশ্ব শাসনের অধিকার পেয়ে যায়। এসব কিছু শুনে নিঝা এর বিশ্বাস হচ্ছিল না। তখন তার বাবা বলে, হ্যাঁ আমি জানতাম, এটা সত্যি। নিজের বাবার মুখে এই সব কিছু শুনে তো নিঝা একদম স্তব্ধ হয়ে যায়। তার বাবার প্রতি তার বিশ্বাস একদম উঠে যায়। ড্রাগন রাজপুত্র এখন হাসতে হাসতে শুধু তাকে বলে, নিঝা, এবার তো তুমি তোমার বাবার স্বার্থের শিকার হলে, বুঝতে পেরেছ তো? এবার তোমাকে ভূত হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এটা বলে সে হাসতে হাসতে ওখানে থেকে চলে যায় আর তারা মুক্ত হয়ে যায়। মিস্টার লি এখন তার ছেলেকে পুরো বিষয়টা বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার ছেলে বলে, তুমি মিথ্যুক, তুমি আবারও আমার বিশ্বাস ভেঙেছ। সে তার বাবার কোনো কথাই শোনে না আর কান্না করতে করতে সেখানে থেকে দৌড় দেয়। তিনি তার পিছু করতে যান, কিন্তু সেই ড্রাগন এখন তাকে ছুঁড়ে 7 নম্বর লেভেলে ফেলে দেয়। 7 নম্বর লেভেলে তাকে আবারও সেই ড্রাগন কিং এর মুখোমুখি হতে হয়। মিস্টার লি এখন নিজেকে তার রাজ্যে দেখে বুঝতে পারে এটাই হলো 7 নম্বর লেভেল আর এই লেভেল তাকে পাস করতে হবে। ড্রাগন কিং তাকে আবারও সেই কথা বলে। সে বলে, তোমার ছেলে আমার ছেলেকে মেরে ফেলেছে, এখন শাস্তি হিসেবে তোমার ছেলেকে মেরে ফেলো, নয়তো তোমার রাজ্যের সব মানুষদেরকে আমরা মেরে ফেলবো। তখন মিস্টার লি রেগে তাকে বলেন, তোমার ছেলেই প্রথমে অপরাধ করেছিল আর আমার ছেলে যা করেছে ঠিকই করেছে। তোমার ছেলেকে অপরাধের শাস্তি দিয়েছে। তুমি এত বড় একটা শাসনকর্তা হয়েও নিজের ছেলেকে শাসনে রাখতে পারোনি। নিজের ছেলের দোষগুলো তোমার চোখে পড়ছে না, তার মানে তুমি তোমার দায়িত্ব ভুলে গিয়েছো। এখন এই দায়িত্ব থেকে সরে যাও। আমাদের সঙ্গে লড়াই করতে আসলে আমরাও তোমাদেরকে ছাড়বো না। আমার ছেলে যা করেছে ঠিকই করেছে। এটা শুনে ড্রাগন কিং অনেক রেগে যায়। তিনি বলে, আমার মুখের উপরে এত বড় কথা? এটা বলে তিনি তাদের উপরে অ্যাটাক করে দেন আর মিস্টার লিও তার সৈন্যদেরকে বলে তার উপরে অ্যাটাক করতে। এদিকে নিঝা তার বাবার বলা সব কথাগুলো ভাবছিল আর কষ্ট পেতে পেতে সেই দিকে দিয়ে যাচ্ছিল। তার শরীর অনেক দুর্বল হয়ে যায় আর সে ওখানে থেকে পড়ে যায়। তখনই তার পকেটে থাকা তার মায়ের সেই মেসেজ খুলে যায়
আর সে এখন তার মায়ের সেই সব কিছু দেখতে পাচ্ছিল। নিঝা মারা যাওয়ার পরে তার মা অনেক ভেঙে পড়েছিল, এই জন্য তার বাবা বলছিল এমনিতেও সে বড় হয়ে একটা ডিমনে পরিণত হতো, তার জন্য এত কান্না করো না। তখন তার মা তাকে বলে সে ডিমন হলেও তো সে আমাদেরই ছেলে। তার স্ত্রীকে এত কান্না করতে দেখে তিনি তাকে সান্ত্বনা দেন আর বলেন তুমি এত কান্না করো না, আমাদের ছেলেকে বাঁচিয়ে নিয়ে আসার একটা পদ্ধতি আমি পেয়েছি। তিনি তাকে এই প্যাগোডা দেখান আর বলেন আমাদের ছেলেকে যে কোনো মূল্যে আমি এখানে থেকে বের করে নিয়ে আসবো। তখন রানীমা তাকে বলে কিন্তু আজ পর্যন্ত এই প্যাগোডা থেকে কেউ জীবিত বেরিয়ে আসতে পারেনি, সেখানে গিয়ে যদি তোমারও কিছু হয়ে যায়। তখন তিনি তার ওয়াইফকে সান্ত্বনা দিয়ে বলেন এবারের মতো আমাকে একটু স্বার্থপর হতে দাও, আমি তোমাকে কথা দিচ্ছি এবার নিশ্চয়ই আমি আমাদের ছেলেকে একদম সুস্থভাবে ফিরিয়ে নিয়ে আসব। সেই দিন সেই ইমোর্টাল তাকে এই প্যাগোডার সম্পর্কে বলেছিল আর বলেছিল যদি তারা এই প্যাগোডার ভেতরে প্রবেশ করে তাহলে কিছুদিনের মধ্যেই তাকে এবং তার ছেলেকে এই প্যাগোডার সবগুলো লেভেল পার করতে হবে। তবে সমস্যা হলো যখন প্যাগোডার শেষ লেভেলের দরজা খুলবে তখন একমাত্র তাদের দুজনের মধ্যে একজনই বাহিরে বের হতে পারবে। এটা জানার পরে সে অনেক অবাক হয়ে যায় আর ভাবতে থাকে তার বাবা তাকে আগে কেন এসব কিছু বলেনি। এবার সে উঠে দাঁড়ায় আর তার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে। এদিকে মিস্টার লি সব ড্রাগনদের সঙ্গে লড়াই করছিল আর একে একে সব ড্রাগনদেরকে মেরে ফেলছিল। এটা দেখে ড্রাগন কিং তার উপরে অ্যাটাক করে দেয়। তখন তিনি অনেক আহত হয়ে যান, কিন্তু তার ছেলে এসে তাকে বাঁচায়। সে তার আহত বাবাকে সেখানে রেখে বলে বাবা তুমি রেস্ট করো, আমি ফিরে এসেছি, এবার আমি তাদেরকে দেখে নেব। এটা বলে নিঝা ড্রাগন কিং এর সঙ্গে লড়াই করতে চলে যায়। এখন সে ড্রাগন কিং এর সঙ্গে লড়াই করতে শুরু করে। তাদের দুজনের মধ্যে অনেক টক্কর লড়াই হয়। নিঝা নিজের সমস্ত স্পিরিট এনার্জি ব্যবহার করে ড্রাগন কিংকে মারার জন্য, কিন্তু এরপরেও ড্রাগন কিং তাকে হারিয়ে দেয়। তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়, তার মুখ থেকে রক্ত বের হতে শুরু করে। তার এমন অবস্থা দেখে তার বাবা তার কাছে আসে। তখন সে তার বাবাকে জিজ্ঞাসা করে তুমি কেন আমাকে ছোটবেলা থেকে ডিমন ভেবে ট্রিট করে এসেছো। তখন তার বাবা তাকে বলে তার জন্মের আগে সে 3 বছর তার মায়ের গর্ভে ছিল, আর যখন তার জন্ম হয়েছিল তখন সে সাধারণ মানুষদের মতো জন্মায়নি, সে একটা মাংসের পিণ্ডের মধ্যে জন্মিয়েছিল। এসব কিছু দেখে তার বাবা তাকে ডিমন মনে করেছিল, তবে তার মনের ভেতরে সে সবসময় তার ছেলের স্থানেই ছিল। তার বাবা সবসময় জানতো তার ছেলে একটা হিরো, সে সব সময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। আর তার বাবা তাকে আগে যেসব কথাগুলো বলেছিল সেই সব কিছু শুধুমাত্র তিনি তার রাগের মাথায় বলেছিলেন। সেখানে থাকা ড্রাগন কিং এখন মিস্টার লিকে বলছিল তাকে তুমি বাঁচিয়ে রেখে কি করবে, এখন তোমার ছেলেকে মেরে ফেলো, এমনিতেও সে আধমরা হয়ে গিয়েছে। তিনি তার কোনো কথার জবাব দেন না এবং নিজের ছেলেকে সেখানে রেখে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। এবার তিনি তাকে বলেন এখানে যে মরবে সে হলো তুমি। এটা বলেই সে নিজের বুকের ভেতরে সেই বল্লম ঢুকিয়ে দেয়। এটা দেখে তো ড্রাগন কিং অনেক অবাক হয়ে যায়। তখন মিস্টার লিয়ের দেহ থেকে রক্ত বেরিয়ে তার ছেলের দেহের ভেতরে প্রবেশ করতে শুরু করে। ড্রাগন কিং তখন অবাক হয়ে তাকে বলে তুমি তোমার নিজের জীবন দিয়ে তোমার ছেলেকে বাঁচাচ্ছ। মিস্টার লি এখন তার ছেলেকে বলে সেদিন তুমি আমার সামনে নিজের প্রাণ দিয়েছিলে, আর এখন আমি নিজের প্রাণ দিচ্ছি তোমার জন্য, যেন তুমি আমাদের দেশের সকল মানুষকে প্রোটেক্ট করতে পারো আর তোমার মাকে প্রোটেক্ট করতে পারো। এটা বলেই তিনি সেখানে পড়ে যান আর তার সমস্ত পাওয়ার নিঝা এর ভেতরে চলে যায়। সে উপরে উঠতে শুরু করে। সে তার বাবার দিকে তাকিয়ে শুধু ভাবছিল তার বাবা সেই দিন তাকে বলেছিল যাই হয়ে যাক না কেন তুমি তো আমার ছেলে। সে এই সব কিছু ভাবছিল আর তার বাবাকে দেখে তার চোখে পানি চলে এসেছিল। এবার সে আবারও তার আগের পাওয়ারগুলো ফিরে পায়। এখন সে অনেক শক্তিশালী হয়ে যায় আর তার কাছে তার সকল অস্ত্র ফিরে আসে। সে এবার নিজের সমস্ত শক্তি এবং জেদ দিয়ে ড্রাগন কিং এর সঙ্গে লড়াই করতে শুরু করে। ড্রাগন কিংও তার সঙ্গে লড়াই করতে শুরু করে। তাদের দুজনের মধ্যে আবারও দুর্দান্ত ফাইট হচ্ছিল। সে ড্রাগন কিংকে একের পর এক আঘাত করেই যাচ্ছিল, কিন্তু ড্রাগন কিং তার সঙ্গে লড়াইয়ে পেরে উঠছিল না। এবার সে নিজের সমস্ত ক্ষমতা দিয়ে এবং তার সকল অস্ত্র দিয়ে তার উপরে আঘাত করে আর ড্রাগন কিং ওখানেই মারা যায়। এরপরে সিনে নিঝার যখন চোখ খুলে তখন সে নিজেকে অনেক সুন্দর একটা কাশবনে দেখতে পায়। সে ওখানে তার বাবাকে খুঁজে বেড়াচ্ছিল। সেখানে থাকা একজন ইমোর্টাল মিস্টার লিকে বলছিল প্যাগোডায় থাকা অবস্থায় তোমার ছেলেকে বাঁচানোর জন্য তুমি নিজেকে স্যাক্রিফাইস করেছো। এছাড়াও তুমি তোমার রাজ্যের মানুষদের জন্য আগে যেভাবে কাজ করেছো এই সব কিছু দেখে তোমাকে এই পুরো পৃথিবীর প্রধান হিসেবে সিলেক্ট করা হয়েছে। তোমার মতো এমন মানুষ আমরা এর আগে কখনো দেখিনি, এজন্য তোমার মতো একজন সাধারণ মানুষকে ইমোর্টাল হিসেবে ঘোষণা করা হয়েছে। সে বলে আমি সবসময় চেয়েছিলাম এই ক্ষমতা অর্জন করতে আমার রাজ্যের মানুষদেরকে রক্ষা করার জন্য, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি এই দায়িত্ব আমার থেকে আমার ছেলে বেশি ভালো দায়িত্ব পালন করতে পারবে, তাই এই দায়িত্ব আপাতত আমি নিতে চাই না। তার এই সিদ্ধান্তকে তারা সম্মান জানায় আর সেখানে থেকে চলে যায়। তাদের এই সব কথা সেখানে থেকে নিঝা শুনছিল আর অনেক ইমোশনাল হয়ে যাচ্ছিল। তার বাবার
প্রতি তার অসম্ভব রকমের শ্রদ্ধা বেড়ে গিয়েছিল। সে এখন তার বাবার কাছে যায় আর তার বাবাকে বলে, বাবা তুমি বেঁচে আছো, তুমি মারা যাওনি? তখন তার বাবা একটু মস্করা করে বলে, তুমি কি চেয়েছিলে আমি মারা যাই? এবার তার ছেলে তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা বাবা তুমি এত বড় একটা ক্ষমতা পেয়েও ছেড়ে কেন দিলে? তখন তার বাবা বলে, কারণ আমি এখন আমার পুরো পরিবারকে নিয়ে শান্তিতে থাকতে চাই, আমি এত ক্ষমতা চাই না। তখন সে বলে, কিন্তু আমি তোমার জায়গায় হলে আমি রাজি হয়ে যেতাম। তখন তার বাবা বলে, এখনো দেরি হয়নি, তুমি চাইলে হতে পারো। তখন সে বলে, আরে না না। এসব কথা বলতে বলতে তারা দুই বাবা আর ছেলে সেই বন পেরিয়ে মাউন্টেনে চলে যায়। এরপরে জানা গিয়েছিল মিস্টার লি তার পরিবারকে নিয়ে মাউন্টেনে থাকা শুরু করেছিলেন। পরবর্তীতে তারা তাদের রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন এবং শেষ পর্যন্ত মিস্টার লি এবং তার পুরো পরিবারকে সর্বোচ্চ শাসন ক্ষমতা দেওয়া হয়েছিল। মানে যেই ক্ষমতা তারা প্যাগোডা থেকে বের হয়ে পেয়েছিল সেইটা তাদের উপরে দেওয়া হয়েছিল। এরপর থেকে তারা পুরো পৃথিবীকে অনেক সুন্দরভাবে পরিচালনা করেছে। আর এই সুন্দর হ্যাপি এন্ডিং এর মাধ্যমে এই মুভির কাহিনী শেষ হয়ে যায়। এই সুন্দর মুভির কাহিনীটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালোই লেগেছে। এমনই আরো সুন্দর সুন্দর কাহিনী পেতে অবশ্যই আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে রেখো।